হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে ৩২,০০০ প্রাইমারি মামলার শুনানি ছিল এবং আজকের পর আর একদিন শুনানি হবে, তারপর রায়দান হয়তো রিজার্ভ থাকবে, অর্থাৎ শেষ শুনানি আগামীকাল ধরতে পারেন আপনারা। তো আজকে শুনানিতে কী কী ব্যাপার নিয়ে আলোচনা হলো, কী কী ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হলো, সেক্ষেত্রে কোন কোন ব্যাপার উঠে এলো, মাননীয় বিচারপতিরা কি বললেন, পুরো ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে বাংলাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তারা ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখবেন পেজটিকে ফলো করে রাখবেন। তো আজকে অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। আজকে মূলত রিপ্লাইয়ের ব্যাপার ছিল, গতদিনও রিপ্লাইয়ের ব্যাপার ছিল। বোর্ডের পক্ষ থেকে এক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্যার তিনি কিন্তু বলেন, এবং এখানে রেজলিউশন সংক্রান্ত ব্যাপার, তার সাথে ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট, এসপোস রায়ান কোম্পানি তাদের দায়িত্ব কী, এবং তার সাথে ট্রেন্ড আনট্রেন্ড সিবিআই চার্জশিটে যে নামগুলো আছে তার সাথে ৩২,০০০ সম্পর্ক আছে কিনা, এবং আরও অনেক ব্যাপার, তার সাথে প্যানেল এখনও পাবলিশ হয়নি কেন, অনেক অনেক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিতভাবে। এবার আপনারা জানতে চলেছেন। তো প্রথমেই আমরা বলবো, যেটা রিপ্লাইয়ের প্রথমেই শুরু হয়েছিল রিপ্লাই দেওয়ার জন্য, সেটা হচ্ছে রেজুলেশন অফ বোর্ড, যেটা প্রপার রেজুলেশন করেই যে কাজ হয়েছিল, এবং তার সাথে এসপোস রায়ান কোম্পানি যে এই প্যানেল সংক্রান্ত ব্যাপারে দায়িত্বভার ছিল না, বা সমস্ত প্রসেসটা এসপোস রায়ান কোম্পানি করছিল না, সেই ব্যাপারটা প্রমাণস্বরূপ দেখান, বা সেক্ষেত্রে সেটা তিনি দেখান। অর্থাৎ এক্ষেত্রে প্রথমেই যেটা এজিএম হয়েছিল, অ্যানুয়াল জেনারেল মিটিং, যেটা রেজুলেশন অফ বোর্ড, যেটা 4 অক্টোবর 2016, এবং সেখানে যে পেজ 6-এ প্রথমে দেখতে পারেন, তারপর আদার্স পেজগুলো দেখতে পারেন, অর্থাৎ মাননীয় কিশোর দত্ত মহাশয় তিনি কিন্তু প্রথমে কিন্তু দেখতে পারেন 14/9/2016 যে রেজুলেশন টেট 2014 সংক্রান্ত বা টেট 2014 কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের নিয়ে যে ব্যাপার, এবং এসপোস রায়ান কোম্পানিকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল কনফিডেন্সিয়াল প্রসেসর, এবং তারা অ্যারেঞ্জমেন্ট, অনলাইন অ্যাপ্লিকেশন এবং ডিস্ট ওয়াইজ লিস্ট, অ্যাটেন্ডেন্স সিটস, এবং তার সাথে বিবাহ সিট, সেই ব্যাপারগুলো হ্যান্ডেল করছিল। এখানে কোনো প্যানেল সংক্রান্ত ব্যাপারে তারা হ্যান্ডেল করেনি ব্যাপার, এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি পুরোপুরি তাদের উপর দেওয়া হয়নি, এমনটা কিন্তু তিনি বলেন। এবং তার সাথে বোর্ড, এখানে বোর্ড হ্যাজ রিজলভ, প্রথমে এই কথাটা কিন্তু আসে, এবং প্রাইমারিলি এটা একটা ক্লারিক্যাল জব ছিল, যেটা এসপোস রায়ান কোম্পানিকে দেওয়া হয়েছিল। এখানে নাথিং টু ডু উইথ প্যানেল এটসেট্রা, এটা কিন্তু বলা হয়, মানে এসপোস রায়ান কোম্পানির কাজ ছিল এটাই ছিল, অর্থাৎ ক্লারিক্যাল জব, তাদের ক্ষেত্রে যে ডেটা শিট তৈরি করা এবং বিভিন্ন রকম প্রিন্টিং, সেই সংক্রান্ত ব্যাপারগুলো দেওয়া হয়েছিল। তো অনারেবল জাস্টিস জানতে চান, যেটা টেট পাস, মানে জানতে চান ব্যাপারটা, মানে প্রশ্ন করেন যখন 1,25,000 টেট পাস, অ্যাপ্রক্সিমেট 1,19,000 পার্টিসিপেন্ট ছিল ইন্টারভিউর জন্য, ট্রেন্ড ক্যান্ডিডেট অ্যাপ্রক্সিমেটলি 11,000, আনট্রেন্ড অ্যাপ্রক্সিমেটলি 32,000। এটা কিন্তু ডেটাটা মানে দেওয়া হয় অনারেবল জাস্টিসকে। তো টেটের ওয়েটেজ নিয়ে এরপর কথা হয়, অর্থাৎ টেটের যে নম্বর ওয়েটেজ, এবং তার সাথে প্যারা টিচারদের ফ্র্যাকশন নম্বর দিয়ে অনারেবল জাস্টিস জিজ্ঞাসা করেন, যে এর আগেও একটা প্রসঙ্গ উঠেছিল অন্য পক্ষের দ্বারা, যে প্যারা টিচারের ফ্র্যাকশন নম্বর কী করা হয়। সেখানে তো এক্ষেত্রে অ্যাপটিউড টেস্টের জায়গাতে তাদের টিচিং এক্সপিরিয়েন্স, সেটা ফ্র্যাকশানে কীভাবে হতে পারে, কারণ 5 যে ভাগ আছে, এবং তার সাথে এই ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়, এবং নম্বর ডিভিশনটা অনারেবল জাস্টিস একবার ঝালাই করে নেন, বা তিনি জানতে চান, এবং সেই সংক্রান্ত ব্যাপারে যে ইয়ারমার্ক ভ্যাকেন্সির প্রসঙ্গ আছে, নো ফার্দার ডিস্ট্রিবিউশন, এটাও কিন্তু বলা হয়। তো সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একটা এফিডেভিট যেটা ফাইল করা হয়েছিল এসপোস রায়ান কোম্পানিতে হ্যান্ড ওভার করেছিলেন, সব সেই নির্দিষ্ট জায়গায় দেখতে বলেন, অর্থাৎ বোর্ডের পক্ষের সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত স্যার তিনি কিন্তু মাননীয় বিচারপতিকে দেখতে বলেন এফিডেভিটের নির্দিষ্ট জায়গা, এবং তিনি বলেন যে মার্কস ইন্টারভিউয়ার বা স্ক্রুটিনাইজার যারা ছিল তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, এসপোস রায়ান কোম্পানির পক্ষ থেকে কোনো মার্কস দেওয়া হয়নি। অনলি প্রিন্টিং পার্ট, ফরম্যাট অ্যারেঞ্জ করা হয়েছিল, ফরম্যাট অ্যারেঞ্জমেন্ট বা যে সমস্ত ক্লারিক্যাল জব, বারবার এটা কিন্তু বলা হয় যে তাদের ক্ষেত্রে যে বাকি সমস্ত দায়িত্বগুলো দেওয়া হয়েছিল, এই নম্বর দেওয়া বা প্যানেল সংক্রান্ত ব্যাপারে কিন্তু তাদের কোনো হাত ছিল না, এটা বলা হয়। তো ওএমআর সিট সাপ্লাই, প্রিন্টিং, এই সংক্রান্ত ব্যাপারগুলো তিনি বলেন।
তারপরে 5ই অক্টোবর প্রিপারেশন অফ সাব কমিটি নিয়ে একটা ব্যাপার হয়, অর্থাৎ ডিআইদের অর্ডার দেওয়া এবং তারপরে যে পর্ষদ থেকে অর্ডার দেওয়া এবং ডিআইদের, এবং সেটা টেট 2014 ক্যান্ডিডেটদের স্কুটিনাইজ করা বা ইন্টারভিউয়ারদের জন্য যে চিঠি করা, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বোর্ড অ্যারেঞ্জ করেছিল, এখানে কোনো থার্ড পার্টি এজেন্সি থাকেনি। এবং ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট, যেটা বালুরঘাট হাই স্কুলের একটা উদাহরণ দেওয়া হয়, যে অনেকগুলো ব্যাপার হয়েছিল, তার মধ্যে একটা উদাহরণ বালুরঘাট হাই স্কুলে হেল্ড হয়েছিল ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট, এবং ডিআইডিএম ইনভলভ ছিল এই প্রসেসে, এটা বোঝানো হয়। এবং সমস্ত ইন্টারভিউয়ারদের, যারা ইন্টারভিউ নেবেন তাদেরকে বা যেসব প্রফেসরদের এখানে লেটার করা হয়েছিল, লেটার টু প্রফেসর টু অ্যাক্ট অ্যাজ ইন্টারভিউয়ার, মানে ইন্টারভিউয়ার হিসাবে অ্যাক্ট করতে বা তাদেরকে ইন্টারভিউয়ার হিসাবে তাদেরকে চয়েস করা হয়েছিল এবং তাদেরকে লেটার দেওয়া হয়েছিল। এবং সেখানে প্রপার টেবিল নম্বর, রোল নম্বর দেওয়া হয়েছিল, প্রপার অর্গানাইজ মেথডে পুরো কাজটা হয়েছিল। এস বসু লাইন কোম্পানি সব কাজটা করেছিল, এটা কিন্তু মিথ্যা অভিযোগ, এটা বলেন কিশোর দত্ত স্যার, যিনি হচ্ছেন লার্নেড সিনিয়র অ্যাডভোকেট। তো এবার করাপশন নিয়ে রিপ্লাই দেন তিনি, মানে এটা এই পার্টটা গেল হচ্ছে এস বসু লাইন কোম্পানি, রেজুলেশন অফ বোর্ড এবং তার সাথে পুরো ব্যাপার। একটু পরে আমরা প্যানেল সংক্রান্ত ব্যাপারে কী হয়েছে এটা বলছি, সঙ্গে থাকবেন। বাই দ্য ওয়ে, যারা দেখছেন ভিডিওটি অবশ্যই এটা লাইক করে দেবেন, কারণ তাহলে আমাদের একটা মোটিভেশন তৈরি হয় এটার দ্বারা পরবর্তী ভিডিওর জন্য। এবং যারা নতুন দেখছেন, আমরা বললাম সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপর আমরা আসি করাপশন সংক্রান্ত ব্যাপার কি রিপ্লাই দেওয়া হয়েছিল। তো সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য চার্জশিটের কিছু পাতা দিয়েছেন, এটা কিন্তু এজি বা বোর্ডের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত স্যার বলেন, তিনি বলেন যে শুধু সামান্য পাতা দেখানো হয়েছে, এখানে অনেক পাতা আছে, তার মধ্যে 2-4টা পাতা বা 5টা পাতা দেখানো হয়েছে। এবং তখন অনারেবল জাস্টিস তার উদ্দেশ্যে বলেন নির্দিষ্ট জায়গা বলুন তাহলে সুবিধা হয়। তখন তিনি প্যারা 10 এবং তার সাথে যে নামগুলো থাকে 94 ক্যান্ডিডেট টার্মিনেটেড বাই বো, এরা বলা হয়েছিল, বা তাদের চাকরি এখন বহাল আছে মানে সুপ্রিম কোর্টের অর্ডারে, এরা কেউ কিন্তু 32,000 অংশ নয়। মানে যে অভিযোগটা উঠছিল আগে, যে সিবিআই চার্জশিট, যে সিবিআই এনকোয়ারি হয়েছে এবং যে চার্জশিটের নাম আছে, সেই সংক্রান্ত নামগুলো বা সেই সব ক্যান্ডিডেটের সাথে 32,000 বা এই যে মামলা হয়েছে, যেটা 32,000 সংক্রান্ত বা আনট্রেন্ড ক্যান্ডিডেট, তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই, এটা কিন্তু বলা হয়। তার মানে এখানে আরও ব্যাপার উঠে আসে, 84 জনের নাম, যেটা সিরিয়াল 1 থেকে 81 বলা হয়, তারা 2016 রিক্রুটমেন্ট প্রসেসের অংশই নয়, তারা 2020 রিক্রুটমেন্ট প্রসেসের অংশ। তাহলে বাকি 3 জন 2016, এটা কিন্তু অনারেবল জাস্টিস প্রশ্ন করেন। তখন সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত মহাশয় তিনি বলেন যে না, 82 to 84 হচ্ছে ট্রেন ক্যান্ডিডেট, কিন্তু ক্যান্ডিডেট কোর্টের অর্ডারে অ্যাপয়েন্টমেন্ট পায় অ্যাকচুয়ালি আর কি, বাট তারা অন্য স্টেটের থেকে ট্রেনিং করে এবং ভেরিফিকেশনে বাতিল হয়। মানে আপনারা জানেন যে ট্রেনিং অন্য স্টেট থেকে করেছিল, এই খবরগুলো আমরা আগে দিয়েছি, তো যেটা অলরেডি একটা কেস হয়েছিল। তো তারপর ক্যান 70 নিয়ে অনেক ব্যাপার আছে। তখন সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত স্যার তিনি কিন্তু কন্টিনিউ করেন যে বলেন যে কেউ অ্যালাউ হয়নি ক্যান 70 নিয়ে, সেটা একটা ব্যাপার ওঠে। যে তখন ফিরদৌস শামীম বলেন এটা নিয়ে, নো লিস্ট পাবলিশ বাই দ্য বোর্ড বলেন ফিরদৌস শামীম এটা, এবং এটা তখন মাননীয় বিচারপতি বলেন যে এটা সাবজেক্ট ম্যাটার। তো এখানে যেহেতু প্যানেল সংক্রান্ত ব্যাপারে যে এটা অন্য ম্যাটার বা এই ধরনের বোঝানোর চেষ্টা করে, মানে মাননীয় জাস্টিস বলেন যে এটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার, এটা অন্য সাবজেক্ট ম্যাটার অ্যাকচুয়ালি বলতে গেলে সহজভাবে। তার সাথে করাপশন অ্যান্ড এরর আর নট দ্য সেম, এটা কিন্তু পর্ষদের সিনিয়র আইনজীবী কিশোর দত্ত মহাশয় বলেন। করাপশন ইজ দ্য ডিফারেন্ট থিং, করাপশন এবং এরর এই দুটোকে একসাথে গুলিয়ে দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়, এমনটা কিন্তু সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত স্যার বলেন। তো এরপর মাননীয় বিচারপতি জিজ্ঞাসা করেন প্যানেল পাবলিশ হয়েছিল, তখন কিশোর দত্ত স্যার বলেন ডিপিএসসিগুলোতে হয়েছিল প্যানেল। তার সাথে একটা অনারেবল জাস্টিস হিরণময় স্যারের একটা অর্ডারের ব্যাপার হয়, প্যানেলে অ্যানেক্স করা আছে সেখানে, সেটা বলা হয়। এবং তারপরে অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারি তিনি ক্যান 9 নিয়ে বলেন যে মেরিট লিস্ট বলা হয়েছিল, প্যানেল নয়, মেরিট লিস্ট প্যানেল দুটো আলাদা, এবং প্যানেল অ্যাকর্ডিং টু রুলে কোনো কিছু হয়নি, রুলে প্যানেল যেটা ডেফিনেশন, প্যানেলের যে ডেফিনেশন রুল অনুযায়ী সেটা কিন্তু পাবলিশ করা হয়নি, এবং প্যানেল বোর্ডকে পাবলিশ করতে হয়, ডিপিএসসি থেকে এটা পাবলিশ করা যায় না। এক্ষেত্রে এটা কিন্তু বলেন অ্যাডভোকেট ফিরদৌস শামীম, মানে এক্ষেত্রে তিনি আর্গুমেন্ট, মানে এক্ষেত্রে রিপ্লাই দিচ্ছিলেন বোর্ডের সিনিয়র আইনজীবী কিশোর দত্ত স্যার, কিন্তু তার মাঝে মাঝে কিন্তু এই ব্যাপারগুলো আসছিল। তো তার সাথে তিনি বলেন যে প্যানেল ওয়াজ প্রিপেয়ার্ড অ্যান্ড পাবলিশড ইন ডিপিএসসি, মানে প্রিপেয়ার করা হয়েছিল প্যানেল বোর্ড থেকে, এটা মানে লিস্ট প্রিপেয়ার করা হয়েছিল এবং সেগুলো ডিপিএসসি তে টাঙানো হয়েছিল, বাট হ্যাং আপ করা হয়েছিল, এটা কিন্তু বলা হয়। এবং তারপর
ইন 2016 মানে 2016-তে যে ব্যাপারগুলো হয়েছিল, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল ছিল, তখন সেক্ষেত্রে পুরো একদম স্টেট ওয়াইজ তো নিয়োগ হতো না, ডিস্ট্রিক্ট ওয়াইজ হতো। এটা কিন্তু বোঝানোর চেষ্টা করে বোর্ডের দ্বারা। এবং এর সাথে একটা জিনিস উঠে আছে, লিস্ট অফ নেম ইজ ডেল্ট উইথ প্রেয়ার টু দ্য লিটিগেশন। এবং রুল 8 সাবরুল 5 নিয়ে কথা বলা হয় পর্ষদের দ্বারা। এবং তার সাথে ট্রেন আনট্রেনের প্রসঙ্গ আসে, যে এক্ষেত্রে ট্রেন ক্যান্ডিডেট এবং আনট্রেন ক্যান্ডিডেট এবং মেরিট বেসিস যেটা প্যানেল নিয়ে বলা হয়, এবং তার সাথে অল্টারনেট প্যানেল, এডিশনাল প্যানেল, সমস্ত নিয়মগুলো বললেন যে কী কী ব্যাপার আছে সেখানে। এবং আরেকটা ব্যাপার উঠে আসে, গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা এর আগেও আমরা বলেছিলাম, একটা মানে আলাদাভাবে বলেছিলাম ভিডিও করে, যেটা নিউজও আপনারা দেখেছেন, ফলস ওয়েবসাইট তৈরি করা, তার সাথে ফলস ইমেল। ফলস ওয়েবসাইট বলতে সেটা একটা একই রকম দেখতে অফিসিয়াল সাইটের মতো, কিন্তু সেখানে সেটা কিন্তু ফ্রডস্টারদের তৈরি করা, মানে ইলিগাল অ্যাক্টিভিটির জন্য তৈরি করা, এবং সেখানে টেট ফেলদের পাস দেখানো হয়েছিল, এটা একটা ব্যাপার। এবং ফলস ইমেল যেখানে দাবি করা হয়েছিল, এগুলো কিন্তু পর্ষদের পক্ষ থেকে বলা হয় যে ফলস ইমেল তৈরি করে সেখান থেকে ক্যান্ডিডেটদের ভেরিফিকেশনে ডাকা বা সেই সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছিল। এগুলো কিন্তু উঠে আসে। এবং চার্জশিটে যে এলিগেশন সেটা 264 ট্রেন্ড, এবং যেটা আউটসাইড 32,000, এবং প্লাস 96 যেটা কনসার্ন ট্রেন্ড টার্মিনেটেড বাই বোর্ড, কিন্তু তারা অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি করছে, এবং টেট 2014 নট কোয়ালিফাই, মানে তারা টেট পাসই করেন। টোটাল হচ্ছে 264 প্লাস হচ্ছে 96, মানে 360 যে ক্যান্ডিডেট, সেটার সঙ্গে 32,000 কোনো এইভাবে কোনো সম্পর্ক নেই, বা যেটা আছে সেই ব্যাপারটা কিন্তু এখানে বলা হয়, মানে এক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়। অর্থাৎ এক্ষেত্রে 264 জন যে ক্যান্ডিডেট, যেটা আউটসাইড অফ 32,000 বলতে পারেন, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়। টোটাল 360 জন হচ্ছে। এবং সিবিআই ইনভেস্টিগেশনের যে রেজাল্ট, এবং সিবিআই ইনভেস্টিগেশন এবং তার সাথে যেসব ক্যান্ডিডেটদের সাথে এলিগেশন আছে এই ব্যাপারটা, সেই এলিগেশনের সাথে এই 32,000 কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু বোঝানোর চেষ্টা করা অ্যাকচুয়ালি আর কি অনারেবল জাস্টিসদের। এবং ফাইনাল চার্জশিট দিয়ে এবার বলা শুরু হয়, প্যারা 29 পেজ 36, রেকমেন্ডেশন লেটার 96 ক্যান্ডিডেটদের, যেটা বোর্ডের দ্বারা দেওয়া হয়েছিল। এবং 284 ক্যান্ডিডেট তারা 1 নম্বর পেয়ে পাস করেছিল, তারা প্রথমে পাস করতে পারেনি। এবং ডিপিএসসি একটা রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল। এবং সিবিআই 360 জন ক্যান্ডিডেট যে ইরেগুলেটরি, সেটা কিন্তু দেখতে পেয়েছিল 32,000 মতো নয়, এটা কিন্তু আবার বলা হয়। তারপর মিডিয়াম নিয়ে কথা আসে, মানে এক্ষেত্রে যে র্যাঙ্ক সংক্রান্ত ব্যাপার হচ্ছিল না, যে যারা চাকরি পায়নি তাদের নম্বর বেশি থাকলো, তারা যারা চাকরি পেয়েছে তাদের থেকে নম্বর তাদের বেশি থাকলো, তারা চাকরি পায়নি, অ্যাকচুয়ালি মেরিটের বাইরে তারা আছে, মানে অ্যাকচুয়ালি কম নম্বর পেয়েও চাকরি পেয়েছে, যেটা এলিগেশনটা এখান থেকে দূর করার চেষ্টা করা হয়। যে মিডিয়াম ওয়াইজ ব্যাপার হয়, কারণ একটা ধরুন বাংলা মিডিয়াম আর সাঁওতালি মিডিয়াম, বা বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম, এগুলোর সঙ্গে তো একসাথে করা যাবে না, তো সেইগুলো ব্যাপারগুলো তুলে ধরা হয়। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজও আলাদা ব্যাপার থাকে, সেটাও কিন্তু তুলে ধরা হয়। তো এর সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসে, আপনারা জানেন যে পিটিশনারদের পক্ষের আইনজীবী তরুণজিৎ তিওয়ারি, যিনি সিঙ্গেল বেঞ্চে যখন মামলাটা ফাইলে তখন ছিলেন তিনিও, মামলাটা পিটিশনারদের পক্ষ থেকে বা প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে। তো এক্ষেত্রে তিনি একটা কথা বলেন আজকে, যেটা অলরেডি আগেও কিন্তু অন্য রিট পিটিশনার আইনজীবী বলেছিলেন, যে আমরা চাকরি চাই, এই সংক্রান্ত ব্যাপার, যে প্রায় 5,000 মতো আছে, মানে এক্ষেত্রে চাকরি তারা চায়। আলটিমেটলি তো মানুষ মামলাটা করে কেন, তাদের সুবিধার জন্য, বা তারা যে বঞ্চিত হয়েছে তারা চাকরি চায়, মানে তারা হয়তো কেউ প্যানেল ক্যান্সেল চায় না, এটা কিন্তু একটা ব্যাপার উঠে আসে। এবং এই করে কিন্তু আজকের মতো শুনানি শেষ হয়। তো পরের দিন মিস্টার মজুমদার সিনিয়র অ্যাডভোকেট তিনি কিন্তু বলবেন, বা আগামীকাল, যেটা পরের দিন বলতে 12ই নভেম্বর, আগামীকাল লাস্ট হিয়ারিং হবে। এবং এরপর কিন্তু রায় রিজার্ভ থাকবে। রিজার্ভ বলতে এক্ষেত্রে আপনারা দেখেছেন বিভিন্ন মামলাতে রায় রিজার্ভ থাকে, কিছুদিন বা কিছু মাসের মধ্যে সেটা কিন্তু মানে ফাইনাল অর্ডার রিলিজ হয়, বা ওয়েবসাইটে বা সার্ভার কপি আসে। তো এক্ষেত্রে এটাও সেরকমই করা হয়, যেটা গত শুনানিতেই বলা হয়েছিল। এবং আজকে শুনানিটা হচ্ছে কমপ্লিট হয়নি, পরের দিন কমপ্লিট বলতে এতগুলো যে শুনানি হলো, আগামীকাল হচ্ছে লাস্ট হিয়ারিং বলতে পারেন। তো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে আগামীকাল, যে ব্যাপারটা আসবে, বা লাইভ স্ট্রিমিং শেয়ার করবো, তার সাথে যে বিস্তারিত ব্যাখ্যাও করব। তো আজকে আলটিমেটলি এটাই হয়েছে, অনেক ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হয়েছে, যেগুলো আমরা সহজ সরলভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ভিডিওতেই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং আপনারা কি মনে করেন এই মামলার পরিণতি কী হতে পারে গেস করতে পারেন। ফাইনাল জাজমেন্ট এলে তো সবাই বুঝতে পারা যাবে, এখন আপনারা কি মনে করেন সেটা কমেন্ট লিখতে পারেন। এবং আপনারা কি এই মামলার সাথে যুক্ত আছেন, যারা চাকরি প্রার্থী আছেন, ধরুন অনেকেও দেখছেন, ইন সার্ভিস টিচারও দেখেন, চাকরি প্রার্থীও দেখেন, তো এক্ষেত্রে আপনারা কারা কারা দেখছেন, বা কোন পর্যায়ে রয়েছেন, মামলাকারী না
এক্ষেত্রে 32-এর মধ্যে কেউ দেখছেন না 42,949 মধ্যে ট্রেন ক্যান্ডিডেট দেখছেন, অবশ্যই উল্লেখ করবেন, তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা আমাদের ভিডিও দেখেন, কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও বলতে পারেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। একটা লাস্ট রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্ট সেকশনের জায়গাতে বা উপরে একটা দেখবেন অপশান আছে হাইপ, HYPE হাইপ, ওই অপশনটিকে কাজে লাগান এবং আমাদের ভিডিওটি আরও ছড়িয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন।